RS বেঙ্গলি ক্লাসরুমের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ অনুমোদিত পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ পাঠ্য বইটির ৭১ নং পৃষ্ঠা থেকে পড়াবো। এর আগের পৃষ্ঠাগুলির বিস্তারিত আলোচনা তোমরা এই ভিডিওটির ডেসক্রিপশনে দেওয়া প্লেলিস্টের লিঙ্ক থেকে পেয়ে যাবে। অবশ্যই সেখান থেকে ভিডিওগুলি দেখে নিও। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও। আজকে আমাদের আলোচনার বিষয় সুন্দরবন, যেটা পশ্চিমবঙ্গের মানচিত্রের নিচের দিকে রয়েছে উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনা জেলা জুড়ে। যদিও সুন্দরবনের বেশিরভাগ অংশটাই বর্তমান বাংলাদেশের মধ্যে রয়েছে, ভারতের মধ্যে সুন্দরবনের যে অংশটুকু রয়েছে সেটা পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনা জেলার অন্তর্গত। এবারে পাঠ্য বইয়ের আলোচনায় চলে আসি। অন্তরা বলল, এদিকে বড় কোনো পুরনো জঙ্গল নেই? স্যার বললেন, আছে তো, গাঙ্গেয় সমভূমির দক্ষিণ অংশটাই বিরাট বন, সুন্দরবন। অবশ্য তার বেশিরভাগটাই বাংলাদেশে। তো পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, সুন্দরবনের বেশিরভাগটাই কোন দেশে রয়েছে? বাংলাদেশে। উত্তর ২৪ পরগনার অল্প কিছু অংশ আর দক্ষিণ ২৪ পরগনার দক্ষিণ পূর্ব দিকের প্রায় পুরোটা জুড়ে সুন্দরবন। তো ভারতের মধ্যে সুন্দরবনের যতটুকু অংশ রয়েছে সেটা কোথায় রয়েছে দেখো, আমাদের রাজ্যের অর্থাৎ পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার অল্প কিছু অংশে আর দক্ষিণ ২৪ পরগনা জেলার দক্ষিণ পূর্ব দিকের প্রায় পুরোটা জুড়ে রয়েছে সুন্দরবন। এই অঞ্চলের ভূমির ঢাল খুবই কম, অর্থাৎ এখানকার ভূমি ঢালযুক্ত নয়। অন্তরা বলল, রয়্যাল বেঙ্গল টাইগার তো এই বনেই আছে। এই অঞ্চলে আবিরের মাসি বাড়ি। সে বলল, আছে তো, ওই বাঘ আর সুন্দরী গাছ এই বনের সবচেয়ে বিখ্যাত প্রাণী আর উদ্ভিদ। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে রয়্যাল বেঙ্গল টাইগার কোথায় দেখা যায়, উত্তর হবে সুন্দরবনে। আর যদি প্রশ্ন আসে যে সুন্দরবনের সব থেকে বিখ্যাত প্রাণীর নাম কি, উত্তর হবে রয়্যাল বেঙ্গল টাইগার। আর সব থেকে বিখ্যাত উদ্ভিদের নাম কি, উত্তর হবে সুন্দরী গাছ। এরপরে বলা হচ্ছে, এটা খুব নিচু জায়গা, শুধু নদী আর নদী। মাতলা, বিদ্যাধরী, কালিন্দী, রায়মঙ্গল প্রভৃতি নদী রয়েছে এখানে। চলাফেরা করতে গেলে বারবার নৌকা চড়তে হয়। যদি সুন্দরবন অঞ্চলের কয়েকটা নদীর নাম লিখতে বলা হয়, লিখবে মাতলা, বিদ্যাধরী, কালিন্দী, রায়মঙ্গল ইত্যাদি। আর এখানে জলপথেই বেশি যাতায়াত করা হয়। চারিদিকে যেহেতু নদী, তাই জলপথেই এখানে বেশি যাতায়াত হয়। স্যার বললেন, এখানে আরও অনেক নদী আছে। একটা নদী থেকে আরেকটা বেরিয়েছে, কিছু দূরে গিয়ে আবার একটাই মিশেছে, অর্থাৎ একটা নদী দিয়ে আরেকটা নদী বেরোচ্ছে, আবার অন্য নদীতে গিয়ে সেই নদীটা মিশছে। রফিকুল বলল, তবে শেষ পর্যন্ত সব নদী বঙ্গোপসাগরে পড়েছে, অর্থাৎ সুন্দরবনের বেশিরভাগ নদী বা সব নদী কোথায় গিয়ে মিশেছে? বঙ্গোপসাগরে। পরীক্ষায় প্রশ্ন হিসেবে আসতে পারে। অন্তরা বলল, এখানকার মাটিতে খুব নুন, মাটিতে বালি কম, কাদার ভাগ বেশি, মাটির তলার জল ও নোনতা। যেহেতু পাশেই সমুদ্র রয়েছে তাই এখানকার মাটিতে খুব নুন আর মাটিতে বালি কম, কাদার ভাগ বেশি, অর্থাৎ পলি মাটি। তো যদি প্রশ্ন করা হয় যে সুন্দরবন অঞ্চলের মাটি কেমন, লিখবে মাটিতে খুব নুন, মাটিতে বালি কম, কাদার ভাগ বেশি, এমনকি মাটির তলার যে জল সেটাও নোনতা। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে সুন্দরবনের মাটির তলার জল নোনতা কেন? দেখো, নিচেই বলা হচ্ছে তার কারণ ও সমুদ্র। এখানকার মাটির নিচের জলের স্তরের সঙ্গে সমুদ্রের সরাসরি যোগ রয়েছে, যে বনের পুরোটাই সাগরের খুব কাছে, অনেক দ্বীপ রয়েছে, মানচিত্র দেখলেই ভালো বুঝতে পারবে। যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে সুন্দরবনের মাটির তলার জল নোনতা কেন, লিখবে সুন্দরবনের মাটির নিচের জলের স্তরের সঙ্গে সরাসরি সমুদ্রের যোগ রয়েছে, তাই এখানকার মাটির তলার জল নোনতা। সবাই মানচিত্রটা ভালো করে দেখতে লাগলো। স্যার আবার বললেন, পশ্চিমবঙ্গের অংশটায় ১৩৫টি দ্বীপ আছে।
আগেই বলেছি যে সুন্দরবনের বেশিরভাগ অংশটুকু রয়েছে বাংলাদেশের মধ্যে, আর ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে সুন্দরবনের যতটুকু অংশ রয়েছে সেই অংশটুকুতে 135টা দ্বীপ আছে। তার মধ্যে 100টায় ঘন বন রয়েছে, বসতি নেই। 35টিতে মানুষ বেশ কিছু বন কেটে বসতি করেছে। এই সংখ্যাগুলো মনে রাখবে। 135টা দ্বীপের মধ্যে ঘন বন রয়েছে 100টায়, আর মানুষ বসতি স্থাপন করেছে 35টায়। ঈশান বলল, কিভাবে সাগরের মধ্যে এত বড় বন হল? স্যার বললেন, প্রচুর পলিমাটিওয়ালা জল ভাগীরথী, পদ্মা ও অন্যান্য নদী দিয়ে বয়ে যেত। এই অঞ্চলে ভূমির ঢাল কম, তাই সেই পলি জমে জমে দ্বীপ তৈরি হয়ে যায়। তারপর বন। এভাবে 7-8 হাজার বছর ধরে এই বন গড়ে উঠেছে। তো যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে সুন্দরবন এই বন কিভাবে গড়ে উঠল, উত্তরে লিখবে প্রচুর পলিমাটিওয়ালা জল ভাগীরথী, পদ্মা এবং অন্যান্য নদী দিয়ে বয়ে যেত। এই অঞ্চলের ভূমির ঢাল কম, তাই সেই পলি জমে জমে দ্বীপ তৈরি হয়ে যায়। তারপর বন। এভাবে 7-8 হাজার বছর ধরে এই বন গড়ে উঠেছে। নদীর জল আর সমুদ্রের জল মিশে আছে এই অঞ্চলে। ওই ঈষৎ নোনা জল আর কাদায় জন্মায় এক ধরনের গাছ। তাদের দুরকম মূল। মাটির গভীরে যায় ঠেস মূল, তা গাছকে মাটিতে আটকে রাখে। যদি প্রশ্ন করা হয় ঠেস মূল কাকে বলে, উত্তরে লিখবে সুন্দরবন অঞ্চলে নরম মাটিতে গাছকে সোজাভাবে দাঁড় করিয়ে রাখার জন্য গাছের যে মূল বার হয় তাকে ঠেস মূল বলে। আর একরকম মূল মাটি থেকে উপরে ওঠে, তার সাহায্যে বাতাস থেকে অক্সিজেন নেয় গাছ, তাকে শ্বাসমূল বলে। তো যদি পরীক্ষায় প্রশ্ন আসে শ্বাসমূল কাকে বলে, উত্তরে লিখবে সুন্দরবনের জলীয় অঞ্চলে একরকম মূল মাটি থেকে উপরে ওঠে, তার সাহায্যে বাতাস থেকে অক্সিজেন নেয় গাছ, তাকে শ্বাসমূল বলে। এরপরে বলা হচ্ছে এই ধরনের গাছকে বলে ম্যানগ্রোভ জাতীয় গাছ। এই যে ঠেসমূল রয়েছে, শ্বাসমূল রয়েছে, এই ধরনের গাছকে বলে ম্যানগ্রোভ জাতীয় গাছ। যদি পরীক্ষায় প্রশ্ন আসে ম্যানগ্রোভ জাতীয় গাছ কাকে বলে, উত্তর লিখবে সমুদ্রের ঈষৎ নোনা জল আর কাদায় জন্মানো যে গাছের ঠেসমূল, শ্বাসমূল দেখা যায় তাকে ম্যানগ্রোভ জাতীয় গাছ বলে, যেমন গেওয়া, বাইন, গরান প্রভৃতি। স্যার বললেন, ঠিক বলেছ, ওগুলোই ম্যানগ্রোভ গাছ। এছাড়া আছে হেতাল, গোলপাতা। এখানকার জলে কামট আছে, খুব লম্বা খাঁড়ির কুমির আছে। ডাঙায় মেঠো বিড়াল, বুনো শুয়োর, চিতল হরিণ আছে। এখানে 100 বছর আগেও চিতাবাঘ, জাভান গন্ডার, বুনো মহিষ, বারোশিঙা পাওয়া যেত। তো সুন্দরবনের বিভিন্ন প্রাণীদের কথা আমরা এখানে পড়লাম, এগুলো মনে রাখবে। এখানকার লোক নানা রকম কাজ করেন। তো এখানকার লোক কোন কোন জীবিকার সাথে যুক্ত দেখে নাও, নিচেই লেখা রয়েছে। চাষ, মধু সংগ্রহ, নৌকা তৈরি করা ও চালানো, মাছ ও মিন ধরা, কাঁকড়া শিকার। ফতেমা বলল, দিদি ওই মিন থেকেই তো ভেড়িতে গলদা চিংড়ি আর বাগদা চিংড়ির চাষ হয়। মেয়েরাই বেশিরভাগ নদীতে মিন সংগ্রহ করেন। এই মিন বলতে চিংড়ির যে পোনা বা ছোট চিংড়িকে বোঝানো হচ্ছে, যার থেকে চিংড়ির চাষ করা হয়। নিচে একটা বক্স রয়েছে দেখো, যেটা বলা হচ্ছে সুন্দরবন সম্পর্কে বাড়িতে, পাড়ায় ও স্কুলে বড়দের সঙ্গে কথা বলো, তারপর লেখো সুন্দরবনের ঝড়ের সমস্যা কেমন। উত্তরে লিখবে বাড়িঘর, গাছপালা ভেঙে যায়, বন্যায় বাড়িঘর ডুবে যায়, মানুষ ও অন্যান্য প্রাণের আশঙ্কা দেখা দেয়, সম্পদ নষ্ট হয়। এরপরে বলা হচ্ছে সুন্দরবনে যাতায়াত কিভাবে হয়। উত্তরে লিখবে জলপথে, নৌকা, লঞ্চ প্রভৃতির মাধ্যমে।
বাঘ না থাকলে সুন্দরবনের কি ক্ষতি হতো? উত্তরে লিখবে বাস্তুতন্ত্র বিঘ্নিত হতো। আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী পৃষ্ঠাগুলির বিস্তারিত আলোচনা তোমরা পরবর্তী পার্টের ভিডিওতে পেয়ে যাবে। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটিকে শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো সকলে, আর অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।